সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টর হোসেন মোহাম্মদ আল-আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, যেটা আমরা পড়ছিলাম পার্ট 3 নিয়ে। গত পর্বে আমরা যেটা পড়েছি সেটি হচ্ছে যে রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে এমন একটি পিরিয়ড যে পিরিয়ডে আপনি স্টিমুলেশন দিলে কিন্তু কখনোই অ্যাকশন পটেনশিয়ালটা স্টার্ট হবে না, কারণ কিন্তু সে একটি বিরতিতে আছে। এই বিরতির সময় আপনি তাকে কোনোভাবে কাজে লাগাতে পারবেন না, যেটি আমরা গত ক্লাসে জেনেছি। আমরা আজকে আরও একটি পিরিয়ড সম্পর্কে জানবো যে পিরিয়ডে আপনি যতই স্টিমুলেশন দেন না কেন সেই পিরিয়ডটা সবসময় কিন্তু একই রকম থাকবে এবং কখনোই কিন্তু স্বাভাবিক হবে না। অর্থাৎ রিফ্র্যাক্টরি পিরিয়ড যেমন নর্মাল একটা ফেনোমেননে চলে এসেছে কিছু সময় পর, এই পিরিয়ডে আপনি যতই স্টিমুলেশন দেন না কেন সে আগের কন্ডিশনে আসবেই না এবং কোনোভাবেই অ্যাকশন পটেনশিয়াল করবে না। এ ধরনের একটি প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়াতে কী হয়, আমরা দেখেছি যে হাইপার ক্যালেমিয়াতে কী হয়, যখন সেল কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, সেলুলার অ্যারেঞ্জমেন্ট যখন নষ্ট হয়ে যায়, বেশি বেশি পটাশিয়াম সেল থেকে বের হয়ে ব্লাডে যায় এবং অপরদিকে রেনাল ফেলিওর হওয়ার কারণে কিন্তু সেই পরিমাণ পটাশিয়ামটা এক্সক্রিয়েট হতে পারে না। যার ফলে কি হয়, সেলের ভিতরে যে পটাশিয়াম যেটি আছে সেটি যতটুকু আছে সেটি আর ডিফিউজ আউট হতে পারে না। এখন সেলের ভিতরে পটাশিয়ামটুকু ডিফিউজ আউট না হওয়ার কারণে সেই ডিফিউজ আউট পটাশিয়াম না হওয়া কিন্তু কি করে, রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল যেটি ছিল নেগেটিভ, সেটি থেকে কিন্তু একটি পজিটিভের দিকে নিয়ে আসে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট হাইপোপোলারাইজেশন বা ডিপোলারাইজেশনের দিকে নিয়ে আসে। এখন কতটুকু নিয়ে আসবে, অর্থাৎ হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে যেহেতু ডিফিউজ আউট হতে পারছে না অপটিমাম পটাশিয়াম, সেহেতু এই রেস্টিং মুভমেন্ট পটেনশিয়ালটা চলে আসবে আপ টু থ্রেশহোল্ড পটেনশিয়ালের দিকে। এখন অনেক সময় ধরে আমরা বলেছি যে কনিক টাইম ধরে যখন থ্রেশহোল্ড পটেনশিয়ালের কাছাকাছি রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল থাকবে, তাহলে কিন্তু কি হবে, সোডিয়াম যে চ্যানেলটি থাকবে, সোডিয়াম চ্যানেল কিন্তু আলটিমেটলি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং অনেক সময় ধরে রেস্টিং মুভমেন্ট এবং থ্রেশহোল্ড পটেনশিয়াল একসাথে থাকার কারণে এবং সোডিয়াম চ্যানেল ক্লোজ হওয়ার কারণে কিন্তু কোনো প্রকার ডিপোলারাইজেশন হবে না। এবং ডিপোলারাইজেশন না হলে আমরা জানি মাসেল উইকনেস হবে, কোনো প্রকার মাস্কুলার অ্যাক্টিভিটি থাকবে না এবং হার্টে কিন্তু কি ডেভেলপ করে, কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং আলটিমেটলি ডেথ হতে পারে। এবং এটি মনে রাখা দরকার, যেহেতু এটি নেভার রিকভার অফ সোডিয়াম চ্যানেল আর কোনোভাবেই অ্যাক্টিভ হবে না, যেহেতু কর্নিক রেস্টিংমেন্ট পটেনশিয়াল ছিল থ্রেশহোল্ড পটেনশিয়ালের কাছাকাছি এবং তারা একটা ট্রাপ হয়ে গেছে ইনঅ্যাক্টিভ স্টেজে একটি এক্সাইটেবল টিস্যুতে। এই ফেনোমেননকে বলা হয় ফেনোমেনন অফ অ্যাকোমোডেশন। এখন ফেনোমেনন অফ অ্যাকোমোডেশন এবং রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে মূল যে পার্থক্যটি হচ্ছে, রিফ্র্যাক্টরি পিরিয়ড কিন্তু খুব ভেরি সুন রিকভার করে, একটি ফিজিওলজিক্যাল প্রসেস, কিন্তু ফেনোমেনন অফ অ্যাকোমোডেশন কিন্তু রিকভারি করে না। এখন প্রশ্ন হচ্ছে একটি নিউরন আরেকটি নিউরনের সাথে কিভাবে কথা বলে। উত্তরটি হচ্ছে কিছু প্রসেস আছে। মনে করেন আমার প্রথম স্টিমুলেশন দিলাম, আমি একটা আঙুলে টাচ করলাম, অর্থাৎ টাচ করাটা হচ্ছে মেকানিক্যাল স্টিমুলেশন। টাচ করার ফলে আমরা গত পর্ব থেকে পড়েছি, টাচ করার ফলে একটা অপটিমাম লেভেলে যখন টাচটা হলো তখন কিন্তু রেস্টিং মুভমেন্ট পটেনশিয়ালটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে চলে গেল। থ্রেশহোল্ড পটেনশিয়াল যখন চলে গেল, ভোল্টেজ গ্রেডের সোডিয়াম চ্যানেল ভিতরে ভিতরে সোডিয়াম দেওয়া শুরু করলো, আলটিমেটলি সেলে পজিটিভিটি বাড়লো, সেটিকে বলছি ডিপোলারাইজেশন। সেলে পজিটিভিটি বাড়লে একটা সময় দিয়ে যখন জিরো হয়ে যায়, ডিপোলারাইজেশন হয়ে যায় মেমব্রেন, তখন কিন্তু আর সেলের ভিতরে সোডিয়াম ঢোকে না, উল্টো পটাশিয়াম সেল থেকে বের হয়ে যায়। এই পটাশিয়াম সেল থেকে বের হয়ে যাওয়াটাকে বলা হয় রিপোলারাইজেশন। অর্থাৎ ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন, এই কন্ডিশনটাকে আমরা বলছি অ্যাকশন পটেনশিয়াল। যখন অ্যাকশন পটেনশিয়াল হয়ে গেল, সে কিন্তু কী করবে, যে নিউরন যেগুলো আছে, নিউরনের ভিতরে যে ভেসিকলগুলো আছে যেগুলো কিন্তু নিউরো ট্রান্সমিটার দ্বারা লোডেড আছে, তাকে স্টিমুলেশন করবে। তাকে স্টিমুলেশন করলে কি হবে, রিলিজ অফ দ্য নিউরো ট্রান্সমিটার থ্রু কেমিক্যাল স্টিমুলেশন, অর্থাৎ নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হলো। এই যে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হলো, এই রিলিজটাকে বলা হচ্ছে কেমিক্যাল স্টিমুলেশন। এই যখন নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হলো, নিউরো ট্রান্সমিটারটা কিন্তু আরেকটা নিউরনের যে লাইনটা আছে সেখানে কিন্তু রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, অর্থাৎ নিউরো ট্রান্সমিটার বাইন্ড উইথ রিসেপ্টর। যখন নিউরো ট্রান্সমিটার রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তখন লিগ্যান্ড গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে গেল, যার ফলে কি হলো, সোডিয়াম আবার ঢুকলো ভিতরে। সোডিয়াম ইনফ্লাক্স হওয়া মানে কি, যদি এই নিউরন যে সেলটা আছে সে যদি রেস্টিং কন্ডিশনে থাকে, সোডিয়াম ঢোকার কারণে সে রেস্টিং থেকে থ্রেশহোল্ডে চলে গেল। থ্রেশহোল্ডে চলে যাওয়ার পরে কী হয়ে গেল, সোডিয়াম চ্যানেল আবার ওপেন হয়ে গেল, আবার ডিপোলারাইজেশন এবং আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে গেল। অর্থাৎ প্রথম স্টিমুলেশন ছিল মেকানিক্যাল, তারপর ছিল ইলেকট্রিক্যাল, তারপর নিউরোট্রান্সমিটার রিলিজের মধ্যে কেমিক্যাল, আবার সোডিয়াম ঢোকার মাধ্যমে ইলেকট্রিক্যাল, এবং এভাবে চলতে চলতে আলটিমেটলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত কিন্তু নিউরোনাল অ্যাক্টিভিটিগুলো চলতে থাকে। আবার মায়োকার্ডিয়াল সেলগুলোর ক্ষেত্রে আমরা দেখি দুইটি মায়োকার্ডিয়ামের মধ্যে বা তিনটি মায়োকার্ডিয়াল সেলের মধ্যে কিন্তু গ্যাপ জাংশন থাকে। এই গ্যাপ জাংশনের ভিতর দিয়ে কিন্তু সোডিয়াম যাতায়াত করার মাধ্যমে তাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো শো করে। এখন আমরা দেখব হচ্ছে যে কী কী ফ্যাক্টর ডিটারমিন্স করে ভেলোসিটি অফ দ্য অ্যাকশন পটেনশিয়ালের।
প্রথমে আসা যাক ডায়ামিটার। যদি কোনো নিউরনের ডায়ামিটারগুলো ওয়াইড ডায়ামিটার হয়, ডায়ামিটার যদি বড় হয় আলটিমেটলি কিন্তু রেজিস্ট্যান্স কম হয়, যার ফলে কি হবে, অ্যাকশন পটেনশিয়াল বেশি হবে। আবার ডায়ামিটার যদি ন্যারো হয়, রেজিস্ট্যান্স কি হবে, বেশি হবে, আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়ালটা কম হবে। এখন মনে করেন আমি অনেক বেশি কন্ডাকশন চাই, অনেক বেশি কন্ডাকশন বাড়াতে চাই, তাহলে কি আমি এই ওয়াইড ডায়ামিটার দিয়েই বাড়াতে পারবো? আরও ওয়াইড করলাম, আরও ওয়াইড করলাম? উত্তরটা হচ্ছে না। এই আরও বাড়াতে চাই যদি, কন্ডাকশন করতে চাই, আমাকে কি করতে হবে, মাইলিনেশন করতে হবে। তাহলে চলুন দেখে নেই মাইলিনেশন আমরা কিভাবে করি। আমরা আগেই বলেছি একটা নন মাইলিনেটেডের ক্ষেত্রে কিভাবে ইম্পালস পাস হয়। প্রথমে ক্যাটায়নিক চ্যানেল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল, আলটিমেটলি সোডিয়াম চ্যানেল ওপেন হয়, ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন এবং অ্যাকশন পটেনশিয়াল। এগুলো হচ্ছে নন মাইলিনেটেডের ক্ষেত্রে। মাইলিনেটেডের ক্ষেত্রে কি হয় তার আগে বুঝতে হবে, যদি আমি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একজনের কথা বলি, এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একজনের কিছু সেল থাকে। এই ধরনের সেলকে বলা হয় হচ্ছে সোয়ান সেল। এখন ধরে নিলাম আমার এই সাদা কাগজটি হচ্ছে সোয়ান সেল। এই সোয়ান সেলগুলোকে কি করতে হয়, সোয়ান সেলগুলোকে এভাবে একটু ঘষা দিতে হয়। ঘষা দেওয়ার পর সোয়ান সেলগুলো কি হয়, এই যে পেরিফেরাল যে একজনগুলো আছে, এই একজনের চারদিকে এভাবে সোয়ান সেলগুলো কিন্তু স্তর স্তর তৈরি করে। অর্থাৎ সোয়ান সেলগুলো সবগুলো কিন্তু একদম স্তর স্তর হয়ে একজনকে ঘিরে ফেলে। এই যখন সোয়ান সেলগুলো একজনকে ঘিরে ফেলে গেল, এটি কিন্তু কমপ্লিটলি একটা ইনসুলেটর হয়ে গেল। আমরা জানি সোয়ান সেলের ভিতরে কি থাকে, সেল মেমব্রেন লিপিড থাকে। তাহলে যখন তারা একজনকে এভাবে ঘিরে রাখবে এবং একটা ইনসুলেটর তৈরি করবে, আলটিমেটলি কিন্তু এই ইনসুলেটরের ভিতর দিয়ে কিন্তু কোনো প্রকার যাওয়া আসা কোনো কিছু হবে না, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম কোনো কিছু কিন্তু যেতে আসতে পারবে না। এই ইনসুলেটর কিন্তু অনেকগুলো থাকে। এখন যখন এই ইনসুলেটরগুলো তৈরি হয়ে গেল, এই ইনসুলেটরটার কাজটা কি, এই যে আমরা দেখিয়েছি এরকম বিভিন্ন ইনসুলেটর থাকে যারা কিনা 1 to 2 মিলিমিটার করে দীর্ঘ। এই এরিয়াতে কি হবে, এই এরিয়াতে আমরা আগেই দেখেছি এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল, এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল পর্যন্ত এই এরিয়াটাকে এতটুকু শুধু পাস হবে। যখন এই দুই এরিয়ার মাঝখানে যে গ্যাপটি আছে, এই গ্যাপটিকে বলি আমরা নোড অফ র্যানভিয়ার। এখানে যেহেতু কোনো ইনসুলেটর নেই, ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে কিন্তু সোডিয়াম ইনফ্লাক্স, পটাশিয়াম ইফ্লাক্স হবে। দ্যাট মিনস এই ফাঁকাটাতে কিন্তু কি হবে, ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন হবে। যখন এই রোড অফ র্যানভিয়ারের ডিপোলারাইজেশন হয়ে গেল, সোডিয়াম কিন্তু কি করবে, আবার চলে গেল কোথায়, আরেকটি ইনসুলেটরে। তখন কি করলো, পাশের যে নিউরনাল অ্যাক্টিভিটিটা আছে তাকে কি করলো, রেস্টিং কন্ডিশন থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল নিয়ে গেল। আবার যখন আবার নোড অফ র্যানভিয়ারে আসলো, আবার এই ফাঁকা জায়গা নোড অফ র্যানভিয়ারে কি হয়ে গেল, আবার ডিপোলারাইজেশন শুরু হয়ে গেল। অর্থাৎ সহজ কথা, এটা একটা জাম্পিং অ্যাক্টিভিটি করছে। অর্থাৎ খুব দ্রুত যদি আপনি অ্যাকশন পটেনশিয়াল করতে চান, অত সময় লাগবে না। আবার নর্মালিটির ক্ষেত্রে যে সময়টা লাগছিল, খুব দ্রুত কিন্তু এরা অ্যাকশনটা প্রডিউস করতে পারে। এই ধরনের কন্ডাকশনটাকে আমরা বলছি সল্টেটরি কন্ডাকশন। সল্টেটরি কন্ডাকশনটা মানে ফিল সামথিংস লাইক জাম্পিং। সুবিধাটা হচ্ছে এখানে আয়ন এক্সচেঞ্জটা কম হয় এবং সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটিটা কম থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন কন্ডিশনে সেন্সেশনটা আমরা নর্মালাইজেড বা স্লোলি নিয়ে যাব এবং কোন কোন কন্ডিশনে খুব ফাস্ট নিয়ে যাব। এক নম্বর হচ্ছে স্লো পেইনের ক্ষেত্রে সেন্সেশনটা স্লোলি যাবে। এছাড়াও সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেন্সেশনের ক্ষেত্রে টিকলিং, সুরসুরি দেওয়া, ইটচিং, চিমটি দেওয়া, টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু সেন্সেশনটা স্লো যায়। আবার সেন্সেশন গোস ফাস্ট যায় পিন প্রিক, হঠাৎ করে আপনাকে কেউ যদি পিনটা প্রিক করলো তাহলে ফাস্ট যাবে। শার্প কাট বা ফাস্ট পেন, হঠাৎ করে আপনার ফাস্ট পেন হলো, খুব ব্যথা হলো, বা কেউ ছুরি দিয়ে মনে হচ্ছে আপনাকে কেটে দিচ্ছে, সেক্ষেত্রে সেন্সেশনটা বেশি হবে। ফাইন টাচ, অর্থাৎ আপনি যখন টাইপিং করেন দেখবেন আপনার কিন্তু ইনফরমেশন খুব দ্রুত বেড়ে চলে যায়। এখন আমরা তিনটি ছবি দেখব। প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে একটা সুন্দর সেল আমরা দেখতে পাচ্ছি, তার পাশে একটি সেল দেখতে পাচ্ছি, তার পাশে একটি দেখতে পাচ্ছি। প্রথম যেটা দেখছি যে একজনের চারদিকে কিন্তু একটা সেল ঘিরে রেখেছে। এই সোয়ান সেল যখন একজনের চারদিকে ঘিরে থাকে কিন্তু কোনো প্রকার স্তর তৈরি করে না, সেটিকে বলা হয় আনমাইলিনেশন। যখন সোয়ান সেলগুলো একজন যেটি হাসিমুখ এর চারদিকে যখন ঘিরে রাখছে এবং স্তর স্তর তৈরি করছে, সেটিকে বলে মাইলিনেটেড। এবং একজনের চারদিকে যখন কোনো সোয়ান সেলই থাকে না, আইদার স্তর অথবা হচ্ছে এমনিতেই সোয়ান সেল, এই ফাইবারটাকে বলা হয় বা এই কন্ডিশনটাকে বলা হয় ডিমাইলিনেটেড। এখন ডিমাইলিনেটেড দুই ধরনের কন্ডিশনে হতে পারে, আইদার পেরিফেরাল নার্ভাস সিস্টেম অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি থাকে, স্পেশাল সেল থাকে, এই সেলগুলোকে বলা হয় সোয়ান সেল। মনে রাখা দরকার, সোয়ান সেল কিন্তু মাল্টিপল একজনের সাথে রিলেশন করতে পারে, কিন্তু একটি সোয়ান সেল মাল্টিপল একজনের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারলেও যখন সে মাইলিনেশন করে, দ্যাট মিনস যখন সে একজনের চারদিকে এভাবে ঘিরে থাকে সোয়ান সেল, তখন একজনের জন্য শুধু এক ধরনের সোয়ান সেল স্তর থাকে
এবং আরেকটি একজনের জন্য আরেক ধরনের সোয়ান সেল স্তর থাকে, অর্থাৎ এটা স্পেসিফিক মেনটেন করে। এখন কোনো কারণে যদি এই সোয়ান সেলে যদি মাইলিনেশন প্রবলেম হয় অটোইমিউন ডিজিজের কারণে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই যে যে অ্যাকশন পটেনশিয়ালটা এটি কিন্তু হবে না। যখন মাসেলের এই কন্ডিশনগুলো ঠিকঠাক মতো হবে না, তখন আলটিমেটলি কী হবে, প্যারালাইসিস ডেভেলপ করবে। এবং প্যারালাইসিস ডেভেলপ করলে সেটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং প্যারালাইসিস, অনেক সময় রেসপিরেটরি প্যারালাইসিস যেখানে রেসপিরেটর দরকার হয়, এবং এই কন্ডিশনটাকে আমরা বলছি গুইলিয়ান বেরি সিনড্রোম। অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যদি ডিমালারেটিং কোনো প্রবলেম হয়, অর্থাৎ সোয়ান সেলের কোনো প্রবলেম হয়, তখন কিন্তু যে কন্ডিশনটা আছে সেটাকে বলা হয় গুইলিয়ান বেরি সিনড্রোম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু স্পেসিফিক সেল আছে, সেটাকে বলা হয় অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট কি করে, কি করে, একটা সেল হলো কিন্তু মাল্টিপল একজনকে ধরে, অর্থাৎ একই সাথে অনেকগুলো একজনের সাথে সম্পর্ক রাখে। কিন্তু সোয়ান সেল যখন স্তর করে সে কিন্তু আলাদা আলাদা একজনকে সম্পর্ক করে। সে কি করে, অলিগোডেন্ড্রোসাইট একসাথে অনেকগুলো একজনকে ধরে, এবং যার ফলে এর মেকানিজম কিন্তু আলাদা হয়ে যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন এই অলিগোডেন্ড্রোসাইটের মালিনেশন প্রবলেম হয়, সেই ডিজিজটাকে বলা হয় মাল্টিপল স্ক্লেরোসিস। সহজ কথা হচ্ছে, অটোইমিউন ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে মেকানিজমটা আলাদা, কারণ এক্ষেত্রে সেল হচ্ছে সোয়ান সেল এবং এক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যাক্টিভিটি আলাদা। অপরদিকে অটোইমিউন কন্ডিশন যখন মাল্টিপল স্ক্লেরোসিসকে ধরে, সেক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যাক্টিভিটিগুলো আলাদা এবং সেল হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। আশা করি অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে আপনাদের সকল ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। আমাদের সাথে থাকবেন দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টরসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।